হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে যে সিএএ যে আইনটা অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেই আইনটা যেটা রুলস এবং রেগুলেশন বেরিয়েছে এবং যারা এখনো পর্যন্ত ভারতের নাগরিক নয় তারা কিভাবে আবেদন করবে বা এই সম্পর্কিত তথ্যই আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো সর্বপ্রথম বলে রাখি যে আমরা যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইন্ডিয়ান সিটিজেনশিপ পোর্টাল .nic.in। তো এই লিঙ্কটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আপনারা যদি এটা সার্চ করেন ইন্ডিয়ান সিটিজেনশিপ, তাহলেই কিন্তু আপনারা এইটাতে চলে আসবেন। এই ওয়েবসাইট যেটা, এটা হচ্ছে মেন ওয়েবসাইট। আচ্ছা, এই ওয়েবসাইটে আসার পর আমাদেরকে এবার ভালোভাবে দেখতে হবে। এখানে একটা দেখুন যে ভিডিও প্রকাশিত করা হয়েছে, যে আমাদের হোম মিনিস্ট্রি আছে, সেই হোম মিনিস্ট্রি থেকে। তো সেই ভিডিওটা আমরা একদম লাস্টে দেখব। তার আগে আমরা বলে দিই যে কারা কিভাবে এর মানে নাগরিকতা নিবে বা আবেদন করবে, সমস্ত কিছুটা আমাদেরকে আগে ভালোভাবে জানতে হবে। আপনারা জানেন যে এইগুলো সমস্ত কিছু আইনের মধ্যে পড়ে। তো সেগুলো আমাদেরকে ভালোভাবে না জানলে কিন্তু আমাদের পরবর্তী ক্ষেত্রে প্রবলেম হবে। তো এই ওয়েবসাইটটা বেশিরভাগ আপনি যদি ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন, হিন্দি অথবা ইংরেজি আছে। আপনি যদি এটাকে বাংলাতে ট্রান্সলেট করেন, তাহলে আমি যেহেতু গুগল ক্রোম ইউজ করছি, তার জন্য যে কোনো একটা জায়গায় গিয়ে রাইট ক্লিক করে দেখুন এখানে ট্রান্সলেট টু বাংলা করলে অটোমেটিক এটা কিন্তু বাংলাতে ট্রান্সলেট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ভারতীয় নাগরিকতা অনলাইন, ভারতীয় নাগরিকত্ব অনলাইন পোর্টাল চলে এসেছে। আমি এটাকে কেটে দিলাম, নিচের দিকে একটু স্ক্রল করব। তার আগে বলে দিই যে এখানে আইন প্রতিবিধান অনেক কিছু আছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা জানেন যে আমাদের যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955, সেটা কিন্তু এর আগেও, মানে এই 2019-এর যে অ্যাক্টটা, তার আগেও কিন্তু প্রায় আমি যতদূর জানি 8 বার সংশোধন হয়েছে। তো সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে, আপনারা সেইগুলো পড়তে পারেন। তো আমাদের মেইন জিনিস যেটা, সেটা আমরা আগে দেখব, তারপর আমরা অন্য কিছু দেখব। তো এখানে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখুন অনলাইন পরিষেবা নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ চলে এসেছে। এবং এইখানে যেটা মেইন জিনিস, সেটা এখানে দেখানো হয়েছে যে 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা দেওয়ার জন্য একটি বিশেষ বিধান বিদ্যমান। তো বলে রাখি, ভালোভাবে আগে আপনাদেরকে জিনিসগুলো জানতে হবে, তারপরেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনেকে অনেক কিছুই বলছে, কিন্তু আমি যেটুকু জানতে পেরেছি এবং আপনাদেরকে দেখাবো যে অনেক ক্ষেত্রে অনেকের মানে নানান রকমের নিয়ম, নানান রকমের ক্ষেত্রে আপনি কোনটার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছেন সেটা আগে আপনাকে দেখতে হবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তো এখানে করতে হবে যে সিএএ 2019-এর অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা দিতে ক্লিক করুন। এবার এখানে ক্লিক করতে হবে, কিন্তু তার আগে আমাদেরকে আগে ভালোভাবে পড়তে হবে। যেমন এখানে বলা হয়েছে যে এটি বিশেষত সেই সব ব্যক্তিদের জন্য যারা 31শে ডিসেম্বর 2014 এর আগে ভারতে প্রবেশ করেছেন এবং পাকিস্তান বা আফগানিস্তান বা বাংলাদেশ থেকে হিন্দু বা শিখ বা বৌদ্ধ বা জৈন বা পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তো আপনাকে অবশ্যই এই যে সম্প্রদায়গুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে হতে হবে, এবং 2014 সালের 31শে ডিসেম্বরের আগে আপনাকে ভারতে প্রবেশ করতে হবে। তারপরে বলা হয়েছে আরো বিশদে তথ্যের জন্য ব্যক্তিরা 1955 সালের নাগরিকত্ব আইনে বর্ণিত বিধানগুলি উল্লেখ করতে পারেন। তাহলে 1955 সালের যে নাগরিকতা আইন আছে সেটাকে ভালোভাবে পড়তে বলা হচ্ছে। এছাড়া এখানে বলা হচ্ছে যে যে ব্যক্তিরা আবেদন জমা দিতে চান তাদের নিজস্ব অনন্য ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে, মানে ইউনিক মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা রাখতে বলা হয়েছে। আবেদনকারী সিএএ 2019-এর অধীনে ভারতীয় নাগরিকত্বের আবেদন জমা দিতে ক্লিক করুন বাটনে, এবার এখানে ক্লিক করতে বলা হয়েছে। এছাড়া এখানে বলা হয়েছে আপনি সিএ এর বিধান দেখতে এখানে ক্লিক করতে পারেন। তো যে নিয়ম কানুন আছে সেগুলো যদি আপনি এখানে দেখতে চান, তাহলে এখানে ক্লিক করতে পারেন। এবং এইটাই হচ্ছে আমাদের মেইন জিনিস, আমরা এখান থেকে এটা দেখব। তার আগে একটু নিচের দিকে স্ক্রল করে নিন 1 মিনিট। অনলাইনে যেসব সেবা সমূহ আছে দেখুন এখানে এতগুলো জিনিস আছে। এবার যারা এগুলো একটু জানেন তাদেরকে বলে রাখি যে আমাদের সংবিধানে 5 থেকে 11 নম্বর হচ্ছে সিটিজেনশিপ নিয়ে কথা বলে, 5 থেকে 11 নম্বর ধারা। তো এই 11 নম্বর ধারা, 5 থেকে 11 নম্বর, তো এই 5 থেকে 11 নম্বরের মধ্যে এখানে দেখুন অনেক ধারা আছে। 5 আছে, ধারা 6 আছে, ধারা 4 আছে, অধ্যায় 4। এবং এইখানে ধারা 6B বলে একটা নিউ যে মানে পপ আপ উঠে আছে, এবং এখানে আমরা যখনই ক্লিক করব এখানে জাস্ট বলা হচ্ছে ধারা 6B সিএএ 2019 ছাড়া আর কিছুই নয়, আপনি অনলাইনে পরিষেবাগুলি যাতে ক্লিক করতে পারেন তার জন্য। তো এই জিনিসটাই এখানে দেওয়া হয়েছে, এই যে অ্যানেক্সার 2019, এটাকে যদি আপনি দেখেন তাহলে এরকম। তো প্রথমে 1 মিনিট আমরা একটু দেখিয়ে দিই যে প্রথমে দেখুন এটা হিন্দিতে আছে, আগে আমরা ইংরেজির জিনিসটাকে খুঁজি তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে।
আচ্ছা, তো আপনারা যখনই এটা দেখবেন, তো এই জায়গাটা থেকে আপনাদের শুরু হচ্ছে যে শিডিউল 1C রেফার দেওয়া আছে রুল 10A দ্য সিটিজেনশিপ রুলস 2019, এবং এখানে দেখুন শিডিউল 1C এটা একটা এফিডেভিট। এফিডেভিটটা আপনাকে এইরকম ভাবেই দিতে হবে, যেখানে যেখানে এফিডেভিট দিতে বলা হয়েছে, তো আপনাকে যে বয়ানটা দিতে হবে সেটা কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে, আপনাকে সেম বয়ান এখানে দিতে হবে। আচ্ছা, তারপরে আছে ভেরিফিকেশন, তো এটা হচ্ছে সেই ভেরিফিকেশন, এলিজিবিলিটি সার্টিফিকেট, এগুলো সমস্ত কিছু আপনি বুঝতে পারবেন যখন আপনি এখানে দেখবেন। তো এখানে দেখুন, এখানে যেমন বলা আছে সিএএ 2019, এবার এখানে যেটা বলা হয়েছে সেম জিনিস আমি আগে যেটা বললাম সেটাই, এটা এখানে ইংরেজিতে লেখা আছে যে স্পেশাল প্রভিশন এক্সিস্ট for the submission of application for Indian citizenship under Citizenship Amendment Act of 2019. It is specially for individual who entered India on before 31st December 2014, মানে যারা 31শে ডিসেম্বর 2014 আগে ভারতে ঢুকেছে এবং বিলঙ্গিং মানে তারা বিলং করছে হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি এবং খ্রিস্টান কমিউনিটি ফ্রম, মানে এইটা থেকে আপনাকে এই যে সম্প্রদায়গুলো আছে সেই সম্প্রদায় এবং পাকিস্তান, আফগানিস্তান থেকে। আচ্ছা, এগুলোর থেকে বড় জিনিস যেটা আমি একটু ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই, অনেকে অনেক রকম করেই বলছেন, কিন্তু এইখানে দেখুন 6B, আমরা যে ধারাটা আপনাদেরকে বলছিলাম 6B, সেইটাতে কিন্তু অনেকগুলো জিনিস আছে। যেমন এখানে দেখুন 1 2 3 4 5 6 করে দেওয়া আছে, তো এইগুলো অনেক ডিটেলসে প্রভিশন গুলো এখানে বলা আছে বাঁ দিকে, আর ডান দিকে সিম্পল টার্মস, মানে সহজে যেন আপনি বুঝতে পারেন তার জন্য এখানে লেখা আছে। তো এগুলো এক একটার জন্য এক একটা নিয়ম, এবার আপনি কোনটার মধ্যে পড়ছেন আপনি যখন পুরো বিষয়টা বুঝবেন তখনই আপনি বুঝবেন। তো আমরা সহজে বোঝানোর জন্য এখানে লিখে দিয়েছি, দেখুন এ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, প্রথমেই আছে এ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, এটার বাংলা হচ্ছে একজন ভারতীয় মূলের ব্যক্তি। তারপরে আছে আপনি ন্যাচুরালাইজেশন প্রসেসে যেহেতু নাগরিকত্ব গ্রহণ করছেন তার জন্য। এবার এখানে দেখুন, এখানে বলা হয়েছে যে রেজিস্ট্রেশন অ্যাজ এ সিটিজেন আন্ডার দ্য সেকশন 6B সিটিজেনশিপ অ্যাক্ট 1955 মেড বাই পার্সন। এবার আপনি যদি এইটা হন, এইটা হলে এটার কি নিয়ম সেটা আমরা একবার বুঝাবো আপনাদেরকে। ভিডিওটা একটু লং হবে, কিন্তু আপনারা যদি পুরো ভিডিওটা দেখে নেন তাহলে আপনারা আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। দ্বিতীয় দেখুন, এখানে বলা হচ্ছে এ পার্সন ম্যারিড টু ইন্ডিয়ান সিটিজেন্স। এখানে বলা হচ্ছে, দেখুন এখানে কিন্তু পার্সন বলা হচ্ছে, এখানে পার্সন বলতে এখানে মেল ফিমেল দুই রকমই হতে পারে। এখানে বলা হচ্ছে এমন পার্সন যে বিয়ে করেছে কোনো ভারতীয় নাগরিকের সাথে, একজন ভারতীয় নাগরিকের সাথে বিবাহিত ব্যক্তি। ঠিক আছে, তারপরে আছে 3 নম্বর মাইনর চাইল্ড অফ প্যারেন্টস। মাইনর বলতে এখানে যেটা বলা হয় সেটা হচ্ছে যে অপূর্ণ বয়স্ক, মানে যারা এখনো পর্যন্ত আহ প্রাপ্ত বয়স্ক হয়নি, 18 বছর হয়নি, তাদের জন্য মাইনর চাইল্ড অফ প্যারেন্ট ইন্ডিয়ান প্যারেন্টস, মানে তার বাবা মা হয়তো ইন্ডিয়ান সিটিজেন কিন্তু ছেলেটা হয়তো এখনো পর্যন্ত অপূর্ণ, তার একটা প্রসেস আছে। তারপরে দেখুন এ পার্সন হুজ প্যারেন্ট আর রেজিস্টার্ড অর ন্যাচারালাইজড অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া। এমন কোনো পার্সন, এমন কোনো ব্যক্তি যার বাবা মা রেজিস্টার হয়ে আছে অথবা ন্যাচারাল মানে নর্মাল প্রসেসে ভারতীয় নাগরিক, তার জন্য একটা নিয়ম আছে, মানে 4-5 রকমের নিয়ম আছে এখানে। তারপরে বলা আছে এ পার্সন হু হিমসেলফ ইদার অফ হিজ হার প্যারেন্ট ওয়াজ আরিয়াল সিটিজেন অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এমন কোনো ব্যক্তি যার বাবা অথবা মা যারা ছিলেন আর কি, ইদার হিজ প্যারেন্টস বলা হয়েছে, সেই ক্ষেত্রে তার বাবা অথবা মা ইন্ডিপেন্ডেন্ট ভারত, মানে যখন ভারত স্বাধীন হয়নি সেই ইন্ডিপেন্ডেন্ট ভারতে তার বাবা মা সিটিজেন ছিল, সেই টাইমকার কথাটা এখানে বলা হয়েছে। তারপর এখানে এ পার্সন ওভারসিজ, বিদেশি ব্যক্তিদের জন্য এখানে নিবন্ধিত হয়েছে যারা, এ পার্সন হু রেজিস্টার্ড এজ এ ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার। এইটার একটা আলাদা নিয়ম আছে, আপনারা যদি পড়েন সিটিজেনশিপ তাহলে বুঝতে পারবেন। তো এটার বাংলা হচ্ছে যে ব্যক্তি বিদেশের ভারতীয় নাগরিক হিসাবে নিবন্ধিত হয়েছে এবং বাণিজ্যিক প্রাক্তন হিসাবে ভারতীয় নাগরিকত্ব কার্ডধারী, তো এদেরকে স্পেশাল একটা ওভারসিজ ব্যক্তি মানে সিটিজেন বলা হয়, তাদের জন্য একটা নিয়ম। তো এবার আমরা এক এক করে দেখবো যে এখানে কি বলা হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন প্রথমে বলা হয়েছে যে রেজিস্ট্রেশন অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, মানে প্রথমের যেটা একদম প্রথমে আমরা যেটা পড়লাম সেইটা এ পার্সন হু অফ দ্য ইন্ডিয়ান অরিজিন, সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে রেজিস্ট্রেশন as a citizen of India under Section 6B Citizen Act 1955 made by the person Indian origin fulfill on the condition under Section 51A of the Act। এবার এখানে eligibility criteria সেম প্রসেস, যা বলা হয়েছে সেম জিনিস, যেমন বলা হয়েছে মাস্ট বি ন্যাশনাল অফ এনি অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ, মানে আপনাকে এই তিনটে দেশের মধ্যে যে কোনো একটা দেশের নাগরিক হতে হবে। তারপরে যেটা বলা হয়েছে পার্সন বিলঙ্গিং, তো আপনাকে এই যে কমিউনিটি কটা দেওয়া আছে সেটার মধ্যে একটা যে কোনো কমিউনিটির হতে হবে, মানে হিন্দু, শিখ, জৈন, বুদ্ধিস্ট, পার্সি। এবং এইখানে যেটা বলা হয়েছে আপনাকে অবশ্যই পার্সন মাস্ট হ্যাভ বিন এন্টার্ড ইন্ডিয়া অন বিফোর 31st ডিসেম্বর, মানে অবশ্যই আপনাকে যেন 2014 সালের 31শে ডিসেম্বরের আগে আপনি এখানে প্রবেশ করেছেন এরকম।
4 নম্বর দেখুন, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন অর্ডিনারি রেসিডেন্ট অফ দ্য 7 years বিফোর মেকিং অ্যাপ্লিকেশন অফ দ্য রেজিস্ট্রেশন। তো তাকে যেন সে 7 বছর ধরে অবশ্যই বসবাস করছে, যবে থেকে সে অ্যাপ্লিকেশনটা করছে সেই দিন থেকে। তো এইগুলো বিভিন্ন আইনের জিনিস আছে যেগুলো আপনাদেরকে পড়তে হবে। এবং এইখানে বলা আছে, ফর দ্য পারপাস অফ দিস সাব সেকশন এ পার্সন শ্যাল বি ডিমান্ড অফ দ্য ইন্ডিয়ান অরিজিন অর ইদার হিজ প্যারেন্ট ওয়াজ বর্ন আনডিভাইডেড ইন্ডিয়া অর সাচ আদার টেরিটরি। তো এগুলো একটু আপনাদেরকে ভালোভাবে না পড়লে আপনারা বুঝতে অসুবিধা হবে। তো এগুলো যেহেতু আইনের বিভিন্ন টার্ম আছে, তার জন্য আমরা আপনাদেরকে সমস্তটাই বুঝিয়ে বলতে পারছি না, কারণ আমরা যদি এগুলো সবকিছুই বোঝাই অনেক সময়ও লাগবে এবং হয়তো আমাদের ক্ষেত্রে সেটা ভুলও হতে পারে, কারণ আমরা তো আইনের ল নিয়ে পড়িনি তার জন্য। তো এগুলো মোটামুটি একটা ইয়ে আছে, আপনারা পড়লে এগুলো সমস্ত কিছু বুঝতে পারবেন। যেমন এখানে বলাই আছে দেখুন, হি হ্যাজ রেসিডেন্ট ইন ইন্ডিয়া ডিউরিং 8 years, সে 8 বছর ধরে বসবাস করছে ইমিডিয়েটলি। এবং পিরিয়ড অফ দ্য 12 month আর লেস দেন, মানে 6 মাসের 6 বছরের যেন মানে কম না হয়, 12 মাসের যেন আপনার কম না হয়, অ্যান্ড নট লেস দেন 6 years, 6 years-এরও যেন কম না হয়, মোটামুটি 8 বছর। তো কোনো কোনো ক্ষেত্রে 8 বছর, কোনো কোনো ক্ষেত্রে 7 বছর, এগুলো নানান নিয়ম বলা হয়েছে। এবার এখানে বলা হচ্ছে যে ডকুমেন্ট রিকোয়ার্ড টু বি আপলোড, আপনাকে কি কি ডকুমেন্ট দিতে হবে সেটা এখানে বলা হয়েছে। যেমন অ্যানেক্সার 1 কি বলা হয়েছে, যে এ কপি অফ এনি অফ দ্য ডকুমেন্ট শিডিউল 1। তো শিডিউল 1-এর যে কোনো একটা আপনাকে ডকুমেন্ট দিতে হবে, সেটা আমরা বলছি। তারপরে 2 নম্বর, এ কপি এনি অফ দ্য ডকুমেন্ট শিডিউল 1B, তো 1B যে কোনো একটা শিডিউল। তারপরে অ্যান এফিডেভিট ফরম্যাট অ্যাজ শিডিউল 1C, যেটা আমরা প্রথমে আপনাদেরকে দেখালাম, যে আপনাদেরকে এফিডেভিট দেওয়া হবে, দিতে হবে সেই ফরম্যাটটা। তো এই 3টে ডকুমেন্ট হলো। তারপরে কি বলা হচ্ছে দেখুন, এ কপি অফ দ্য ভ্যালিড এক্সপায়ার্ড ফরেন পাসপোর্ট ইফ অ্যাভেলেবেল, যদি আপনার কাছে কোনো ফরেন এক্সপায়ার্ড পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন। এ কপি অফ দ্য ভ্যালিড এক্সপায়ার্ড রেসিডেন্সিয়াল পারমিট, আপনার কাছে যদি কোনো রেসিডেন্সিয়াল মানে আপনি কোথাও ঘর ভাড়া নিয়েছেন সেইটার যদি কোনো ডকুমেন্ট থাকে সেটা আপনি দিতে পারেন। এফিডেভিট অফ দ্য ডেট অফ বার্থ প্যারেন্ট, মাফ করবেন, এটা বলা হচ্ছে এভিডেন্স অফ দ্য ডেট অফ বার্থ অফ দ্য প্যারেন্ট, আপনার ডেট অফ বার্থের, প্যারেন্টসের ডেট অফ বার্থের কোনো ডকুমেন্টস থাকলে। কপি অফ দ্য পাসপোর্ট অফ দ্য বার্থ সার্টিফিকেট ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ দ্য পাসপোর্ট, মাদার ফাদার বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেন্ট ক্লিয়ারলি ইন্ডিকেটিং দ্য নেম অ্যাড্রেস অ্যান্ড দ্য ন্যাশনালিটি অফ দ্য মাদার ফাদার। তো আপনাকে মা বাবার যে কোনো একটা ডকুমেন্টস এখানে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে দেখুন, গাইডলাইন দেওয়া আছে যে আপনাকে কিভাবে আপলোড করতে হবে। প্লিজ স্ক্যান দ্য অ্যাবাভ ডকুমেন্ট, আপনাকে সমস্ত কিছুকে স্ক্যান করতে বলা হয়েছে পিডিএফ ফরম্যাটে। ইচ ডকুমেন্ট ক্যান কন্টেন মাল্টিপল পেজেস, প্রত্যেকটা ডকুমেন্ট আলাদা, মানে একসাথে অনেকগুলি পেজ হতে পারে, অসুবিধা নাই। ইচ পিডিএফ ডকুমেন্ট শুড এক্সিড সাইজ মোর দ্যান, মানে আপনার 2 MB-র মধ্যে এখানে বলা হয়েছে। এবং এখানে কিছু কিছু ছবি আপলোড করতে বলা হয়েছে। অ্যাপ্লিকেশন রিকোয়ারিড আপলোডিং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যিনি আবেদন করছেন তার। অ্যাপ্লিকেন্ট রিকোয়ারিড আপলোডিং সিগনেচার, আপনার একটি সিগনেচার আপলোড করতে হবে। গাইডেন্স ফর আপলোডিং, তো এগুলো তো জানেন, আমরা একবার ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেবো কত সাইজের মধ্যে কি করতে হবে না করতে হবে। আচ্ছা, এইগুলো। তারপরে এখানে দেখুন, পাসপোর্ট পার্টিকুলার্স ভিসা অ্যান্ড এক্সামশন। 1 নম্বরে বলা হচ্ছে পাসপোর্ট পার্টিকুলার্স, পাসপোর্ট কান্ট্রি, পাসপোর্ট নাম্বার অ্যান্ড পাসপোর্ট ভ্যালিড আপ টু। এখানে বলা হচ্ছে পাসপোর্ট পার্টিকুলার্স আর অপশনাল, এটা অপশনাল। ইন কেস পাসপোর্ট পার্টিকুলার আর নট বিং প্রোভাইডেড, আপনি যদি পাসপোর্ট না দেন, ডু নট সিলেক্ট দ্য পাসপোর্ট কান্ট্রি। যদি আপনার কাছে পাসপোর্ট না থাকে আপনি সিলেক্ট করবেন না, আর যদি থাকে সেক্ষেত্রে আপনাকে পাসপোর্টের তথ্য এখানে দিতে হবে। ভিসার ক্ষেত্রে এটা অপশনাল, যদি বলা হচ্ছে ভিসা ভ্যালিড আপ টু ফিল্ড ইজ অপশনাল, এখানে অপশনাল, যদি থাকে তবে দিবেন, না থাকলে আপনাকে এটা দিতে হবে না। তারপরে এখানে দেখুন, রেজিস্ট্রেশন অ্যাজ এ সিটিজেন আন্ডার সেকশন 6B সিটিজেনশিপ অ্যাক্ট 1955 মেড বাই দ্য পার্সন হু ইজ বিন ম্যারিড টু সিটি, যেটা আমরা 2 নম্বরে বললাম যে একটি পার্সন যে ভারতীয় নাগরিকের সাথে বিবাহিত করেছে, তো তার ক্ষেত্রে এই নিয়মটা। তো এইবার আপনাদেরকে এই নিয়মগুলো পড়তে হবে যে আপনি কোন নিয়মটার আন্ডারে পড়ছেন। আপনি যদি ভারতীয় নাগরিক না হন তাহলে এই কয়েকটা নিয়মের মধ্যেই আপনি পড়বেন, তো যে নিয়মটার আন্ডারে আপনি পড়বেন সেটাকে আপনাকে বাছতে হবে। তো সেই নিয়মটা বাছার পর তারপরে আপনাকে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এগুলো মোটামুটি সবার এক, আপনাকে শুধু এখানে কয়েকটা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসটা জোগাড় করতে হবে। একদম নিচে চলে আসুন, আমরা একদম শেষের দিকে যদি চলে আসি, দেখুন সবার ক্ষেত্রে একই জিনিস কম বেশি, এগুলো কোনো অসুবিধা নেই, এগুলো আপনাদেরকে দেখে নিতে হবে। তো এই আপনি আগে খুঁজবেন যে আপনি এই যে ডকুমেন্ট আমরা যে বললাম এই লিস্টগুলোর মধ্যে আপনি কোন লিস্টটার মধ্যে পড়ছেন, যে সেইটাই আগে আপনাকে অবশ্যই খুঁজতে হবে। তো আমরা একদম নিচের দিকে চলে আসবো।
তো এই দেখুন এনএক্সআর 1 শিডিউল 1A যেটা আমরা আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম যেটা লাগবে, তো এইখানে এতগুলো লিস্ট আছে, যে কোনো একটা আপনাকে দিতে হবে। যেমন কপি অফ দ্য পাসপোর্ট ইস্যু বাই গভর্নমেন্ট অফ দ্য আফগানিস্তান আর বাংলাদেশ আর পাকিস্তান, যদি আপনার কাছে পাসপোর্ট থাকে দিতে পারেন। তারপরে 2 নম্বরে দেখুন বলা আছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর রেসিডেন্সিয়াল পারমিট ইস্যুড বাই দ্য ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার অর ফরেন রেজিস্ট্রেশন অফিসার ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে থেকে যদি আপনার কোনো রেজিস্ট্রেশন থাকে সেইটা আপনাকে দিতে হবে, যে কোনো একটা দিতে হবে। এগুলোর মধ্যে এতগুলো লিস্ট আছে। বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অফ অথরিটি ইন আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান, বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আপনি জন্মগ্রহণ করলে যে সার্টিফিকেট দেয় বার্থ সার্টিফিকেট কিছু একটা থাকলে হবে। তারপরে স্কুল সার্টিফিকেট অর এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই স্কুল কলেজ অর বোর্ড ইউনিভার্সিটি অথরিটিস, যে কোনো এক যদি আপনার কাছে স্কুল সার্টিফিকেট থাকে তাহলে আইডেন্টিটি document any kind of issue of government of Afghanistan, Bangladesh, Pakistan or any other government, মানে কোনো সরকারি দস্তাবেজ যদি আপনার কাছে থাকে সেটা দিতে পারেন। এনি লাইসেন্স অর সার্টিফিকেট ইস্যু বাই গভর্নমেন্ট অথরিটি, মানে যে কোনো একটা কোনো কিছু লাইসেন্স বা সার্টিফিকেট, সরকারি লাইসেন্স বা সার্টিফিকেট যে কোনো একটা দিতে পারেন। ল্যান্ডের ক্ষেত্রে যদি কোনো রেকর্ড থাকে আপনার কাছে আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তানের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি দিতে পারেন। আর একটা 8 নম্বরে দেখুন এনি ডকুমেন্ট দ্যাট শোজ দ্যাট দ্য ইদার প্যারেন্ট অর গ্র্যান্ড প্যারেন্ট গ্রেট গ্র্যান্ড প্যারেন্ট আর দ্য অ্যাপ্লিক্যান্ট or had been citizen of one of these countries, মানে আপনার কাছে এমন কোনো ডকুমেন্টস আছে যেটাতে আপনি দেখাতে পাচ্ছেন আপনার দাদু বা আপনার দাদুর বাবা আপনার যে কোনো নাগরিক এই 3টে দেশের আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তানের, তাহলেও হবে। এছাড়াও এখানে বলা আছে এনি আদার ডকুমেন্ট ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অথরিটি গভর্নমেন্ট এজেন্সি আফগানিস্তান বাংলাদেশ, মানে এইগুলো আশা করি বুঝতে পারছেন। এইগুলোর মধ্যে যে কোনো একটা আপনাকে এইখান থেকে একটা তুলে দিতে হবে। এটা হচ্ছে এনএক্সআর 1। এনএক্সআর 1 এর মধ্যে এত কটা আছে। এবার এনএক্সআর 1B আমরা দেখবো। এই দেখুন এনএক্সআর 2 শিডিউল 1B। তো এইবার এইখানে দেখুন বলা হচ্ছে 1 নম্বর কপি অফ ভিসা ইমিগ্রেশন স্ট্যাম্প অর অ্যারাইভাল ইন ইন্ডিয়া, তো যদি এইটার মধ্যে এটা থাকে তাহলে দিতে পারেন। তাছাড়া এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর রেসিডেন্সিয়াল পারমিট ইস্যু বাই ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফ ইন্ডিয়া, তো এই দেখুন এইটা যদি আপনার কাছে থাকে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর রেসিডেন্সিয়াল পারমিট, তাহলে দুটোতেই কাজ হচ্ছে আপনার। ওইটাতেও মানে অ্যানেক্সার 1-এও দেওয়া যাবে, অ্যানেক্সার 2-এও এটাই দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। এছাড়া স্লিপ ইস্যু বাই দ্য সেন্সাস যদি করেছে ইন্ডিয়ান পার্সন while conducting census related survey, government issues license or certificate permit in India including driving license, আধার কার্ড, এগুলো যদি আপনার কাছে থাকে আশা করি সবার কাছেই থাকে দিতে পারেন। রেশন কার্ড অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইস্যু ইন ইন্ডিয়া, আপনার এই ক্ষেত্রে যা যা ডকুমেন্টস লাগছে মূলত বলে রাখি অ্যানেক্সার 2-এ সেগুলো কিন্তু ভারতীয়, যেগুলো আপনাদের কাছে থাকবেই আশা করি। কিন্তু এই ডকুমেন্টস যেটা অ্যানেক্সার 1-এ দেওয়া আছে এইটা একটু অসুবিধা, এইগুলোই আপনাদেরকে জোগাড় করতে হবে। আচ্ছা, এরপরে আমরা একদম নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখুন এই যে শিডিউল 1C সিটিজেনশিপ অ্যাক্ট, এইখানে যেটা বলা হয়েছে এইটা হচ্ছে এফিডেভিট। এই এফিডেভিটটা আপনাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বারা করাতে হবে। এই যে এফিডেভিট এই সেম একদম যেমন আছে তেমনই হবে, এবং এখানে সমস্ত কিছু বলা আছে, আপনার নাম, এখানে আপনার বাবা মায়ের নাম, রেসিডেন্ট সমস্ত কিছু দিতে হবে। এগুলো আপনারা কোর্টে গেলে 200-300 টাকা নিয়ে করে দেয়, কোনো অসুবিধা নেই। এছাড়া ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনের সময় স্ট্যাম্প ডিউটি বসাতে হবে। এছাড়া এখানে দেখুন এলিজিবিলিটি সার্টিফিকেটটা আপনাকে দিতে হবে, যে আপনি আপনার নাম কি, আপনি মানে পোস্টাল অ্যাড্রেস, এবং আপনি যে বিলং করছেন কি থেকে, হিন্দু, শিখ, বুদ্ধিস্ট এইগুলো থেকে। এখানে বানানটা ভুল আছে, হিন্দি আছে। তো এইখানে এবার এই কমিউনিটিগুলোর মধ্যে কোনটি হচ্ছেন এইগুলো কিন্তু আপনাকে একটা সার্টিফিকেট দিতে হবে। তো এই সার্টিফিকেটটা আমি যতদূর জানি কোনো একটা মন্দির বা ধর্মীয় স্থান আর কি, এই কয়েকটার ধর্মীয় স্থান থেকে এটা নেওয়া যেতে পারে। এই যে নেম অফ দ্য অ্যাড্রেস অফ দ্য কমিউনিটি ইনস্টিটিউশন, এই যে এখানে বলা হয়েছে যে একটা রেজিস্টার্ড এমন কোনো কমিউনিটি বা ইনস্টিটিউশন থেকে আপনাকে নিতে হবে। তো এই কয়েকটা ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে, তাহলে কিন্তু আপনি আগে অ্যাপ্লিকেশনের জন্য রেডি হবেন। তারপর আপনি অ্যাপ্লিকেশন করবেন, এবং অ্যাপ্লিকেশন করার পর আপনার একটা স্ক্রুটনি হবে এবং ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। তার আগে বলি, আগে সর্বপ্রথম আপনি এই জিনিসটা দেখবেন যে আপনারা এইটার মধ্যে কোনটা পড়ছেন, যে পার্সন বিবাহিত কিনা। দরকার হলে এগুলো স্ক্রিনশট মেরে নেবেন। আমি একদম নিচেরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, যে এটা আর এইটা হচ্ছে নিচের। তো এইগুলো আপনারা আগে স্ক্রিনশট মেরে রাখবেন। তো এটুকুই আজকের ভিডিও, এবং আমরা একটা ভিডিও আপনাদেরকে দেখাবো এরপর, আপনারা সেই ভিডিওটা দেখুন। इंडियन सिटीजनशिप ऑनलाइन पोर्टल पर आपका स्वागत है। भारतीय नागरिकता प्राप्त करने के लिए आवेदन करना हुआ है बहुत आसान। सबसे पहले
पोर्टल पर अपनी जानकारी दर्ज कीजिए। इसके बाद स्क्रीन पर आपसे पूछे जाएंगे कुछ आसान लेकिन महत्वपूर्ण सवाल। आपके उत्तर के आधार पर आपको उचित फॉर्म में आवेदन करने का सुझाव दिया जाएगा, जिसके द्वारा आप आवेदन कर सकते हैं। इसके बाद आपको फॉर्म में सूचित दस्तावेजों की स्कैन्ड कॉपी अटैच करनी है। इसके बाद एप्लीकेशन फी का भुगतान करना है। तत्पश्चात सारे ओरिजिनल दस्तावेजों के साथ डेजिग्नेटेड ऑफिसर के पास बताए गए दिन और समय पर जाना है, जहां दस्तावेजों का वेरिफिकेशन होगा। अगर सफलतापूर्वक वेरिफिकेशन हो जाता है तो डेजिग्नेटेड ऑफिसर आपको निष्ठा शपथ लेने का अनुरोध करेंगे। साथ ही में आपको लिखित निष्ठा शपथ पर हस्ताक्षर करने हैं। डेजिग्नेटेड ऑफिसर भी अपने हस्ताक्षर दर्ज करेंगे। राज्य स्तर पर एक एम्पावर्ड कमेटी स्थापित है, जो नागरिकता प्रदान करने की फाइनल अथॉरिटी है। एम्पावर्ड कमेटी के चेयरमैन के हस्ताक्षर के बाद ही सर्टिफिकेट ऑफ रजिस्ट्रेशन या सर्टिफिकेट ऑफ नेचुरलाइजेशन प्रदान किया जाएगा, जो आपको पोर्टल के जरिए डिजिटल फॉर्मेट में प्राप्त होगा। यदि आपको इंक साइंड सर्टिफिकेट चाहिए तो आपको उस विकल्प का चयन आवेदन करते समय ही कर देना है और प्रक्रिया के अंत में आपको लेने के लिए एम्पावर्ड कमेटी के एड्रेस पर जाना होगा। आपकी नागरिकता, आपका अधिकार। जय हिंद।